গুলিবিদ্ধ হয়েছেন তিনি, ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন, আরেকজন মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচনের আগে এমন ঘটনা আসলে কোনো উদ্বেগের জায়গা তৈরি করছে কিনা, ভবিষ্যৎ নির্বাচন মাঠের জন্য কি বার্তা দিচ্ছেন? আমাদের বাংলাদেশের নির্বাচনকে ঘিরে মাঝে মাঝে সহিংসতা হয়, সেই সহিংসতা মাত্রা ছাড়া হয় নাই কখনো, বরং নির্বাচনের পরে মাত্রা ছাড়া সহিংসতা কিছু কিছু ক্ষেত্রে ঘটেছিল। আমি একটা জিনিস বুঝি না যে আপনি দেখবেন যে নির্বাচনের প্রচারণা নির্বাচনের দিনের একটি নির্দিষ্ট সময় আগে বন্ধ করে দিতে হয়। তাহলে সেই প্রচারণা শুরুর একটা তারিখ থাকা উচিত। যারা এখন মনোনয়ন পেয়েছেন তারা তো দলের মনোনয়ন পেয়েছেন, তারা তো এখনো নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন নাই, তাদের মনোনয়নপত্র বৈধ কিংবা অবৈধ ঘোষিত হয় নাই। তারা মোটামুটি টাকা পয়সা খরচ করে পোস্টার, ব্যানার, মাইক নিয়ে নেমে পড়েছেন। আমার কাছে মনে হয়েছে যে এইটারও একটা নির্দিষ্ট সময় দিয়ে দিলে ভালো হতো। তাতে করে এই যে যারা নিরাপত্তা রক্ষা করেন তারা তখন বিভিন্ন জায়গাতে এই নিরাপত্তা রক্ষী এবং নিরাপত্তার ব্যবস্থা অ্যালোকেট করতে পারতেন। কিন্তু কখন তারা কোথায় মিছিল নিয়ে বের হচ্ছেন, যেমন আজকে আমার বাসার সামনে একটা দীর্ঘ সময় ধরে অত্যন্ত শব্দ দূষণ এবং ভিড় তৈরি করে, যানজট তৈরি করে মিছিল হয়েছে। কি কারণে আমি সেটা বুঝি না। কেননা যিনি এত জনপ্রিয় তাকে এত মিছিল কেন করতে হয়? আর জনপ্রিয়তা না থাকলে পরে নির্বাচনে দাঁড়ায় কেন? নির্বাচনের প্রার্থী এরকম হবেন যে শুধুমাত্র একটা পোস্টার থাকলে অথবা শুধুমাত্র তার নামটা মানুষকে বললেই তার চেনার কথা মানুষকে। নতুন করে প্রার্থী চিনিয়ে যদি নির্বাচন করতে হয় তাহলে তো সেই প্রার্থী আসলে মূল্যহীন, সেই প্রার্থীর কোনো দাম নাই। আর সন্ত্রাস যেটা হয়েছে আমি মনে করি যে এটা সম্পূর্ণভাবে একটি নিরাপত্তা ব্যর্থতা। কী কারণে এরকম পথের মধ্যে এসে কেউ কাউকে গুলি করতে পারবে অথবা এইভাবে আক্রমণ করতে পারবে, এই যে আক্রমণের বিষয়টা, এইটাকে আমরা সমালোচনা করেছিলাম। এই যে মবতন্ত্র, কোথাও কোনো আইন নাই, যে কেউ যে কোনো জায়গাতে আইন হাতে তুলে নিতে পারে, এটা কি করে জানেন? এইটা সাধারণ মানুষকে যেমন লাগাম ছাড়া করে, তেমনি অপরাধীদেরকে আরও আশকারা দেয়। কারণ অপরাধীদের হাতে তো রীতিমতো অস্ত্র আছে। তারা যদি দেখে যে এমনিতেই মব তৈরি করে মানুষকে হ্যারাস করা যায় কিংবা আহত নিহত করা যায়, তাহলে হাতে অস্ত্র থাকলে তো তারা আরও করবে এটা। এবং আমি এরই মধ্যে একটা সংবাদ দেখেছি, বিমানবন্দরে আগুন লেগেছে, সেইখান থেকে নাকি অস্ত্র চুরি হয়েছে। এটা সত্য না মিথ্যা আমি জানি না। এই ধরনের ঘটনাগুলি আরও আমাদেরকে শঙ্কিত করে। আমি মনে করি যে নির্বাচনে একদিকে যেমন প্রস্তুতি প্রয়োজন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচনী প্রসেস অর্থাৎ ভোট, ব্যালট, নির্বাচনের নিরপেক্ষতা, আরেকদিকে ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীদের নিরাপত্তা রক্ষার জন্য পরিকল্পনা করা উচিত। সেগুলি না করে দলগুলির একটি অংশ ব্যস্ত হয়েছেন গণভোট করে। আর আমরা তো এই সরকারকে দেখতেই পাচ্ছি, তারা কোনো বিষয়ে শেষ প্রান্তে পৌঁছাতে পারেন নাই। তারা সব কিছুই ঝুলিয়ে রেখেছেন। এক ধরনের ঝুলন্ত অবস্থায় সংস্কার কমিশনের রিপোর্টগুলি আছে। ঐকমত্য কমিশনের রিপোর্ট তো ঠিকমতো বাস্তবায়িত হবে কিভাবে সেটাও জানা যায় নাই। এবং তারা যেভাবে আদেশ দিয়ে কোনো কিছু বাস্তবায়নের চেষ্টা করছেন সেটাও ঠিক যুক্তিসঙ্গত না। ফলে মানুষ আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এবং নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার আগ পর্যন্ত মানুষ আসলে ভালো করে জানেও না কবে নির্বাচন হবে। এবং নির্বাচনের দিকে যতই আমরা এগিয়ে যাব, এই ঘটনাগুলো কি নির্বাচনের তারিখ ঘোষণার আগে একটা দ্বিধা তৈরি করছে কিনা? প্রায় পুরো সময়টা জুড়েই নির্বাচন নিয়ে দ্বিধা তৈরি করা হয়েছে। যেমন ধরেন ভোট কবে হবে, গণভোট কবে হবে, এটাও তো একটা দ্বিধার প্রশ্ন। কেননা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে কার পক্ষে প্রচারণা হবে? গণভোটের পক্ষে প্রচারণা হবে নাকি নির্বাচনের পক্ষে প্রচারণা হবে? গণভোটের পক্ষ বিপক্ষ আছে কি? যদি বিপক্ষ থেকে থাকে তারা কি প্রচারণা করতে পারবে? নির্বাচনের পক্ষ বিপক্ষ যদি এই ধরনের সন্ত্রাসে লিপ্ত হয়ে ওঠে, সেটাকে ঠিকমতো প্রতিকার করা বা প্রতিরোধ করার কি ব্যবস্থা রয়েছে? এবং তার মধ্যে শুরু হয়েছে নানান ধরনের গুজব, মিথ্যা কথা, মিথ্যা অভিযোগ, একে অন্যকে মানহানিমূলক কথাবার্তা বলা, আক্রমণাত্মক হয়ে ওঠা, এই বিষয়গুলি শুরু হয়েছে। আর শুরু হয়েছে লোভ এবং লাভের দৌড়। যে রিলে রেসের কথা আপনারা বলেছেন, রিলে রেস হচ্ছে এমন একটা রেস যেখানে ব্যাটন থাকে এবং 4 জন এই দৌড়টা দেয় এবং এই ব্যাটন একজন আরেকজনের হাতে তুলে দেয়। যদি 4x100 মিটার রিলে হয় তাহলে এইটা যেটা হবে 100 মিটার করে প্রত্যেকে দৌড়াবে এবং একজন আরেকজন হাতে ব্যাটনটা তুলে দিবে। কিন্তু যেটা হচ্ছে সেটা তো রিলে রেস না, সেটা হচ্ছে কমব্যাট, সেটা হচ্ছে মুষ্টিযুদ্ধ, সেটা হচ্ছে জুডো, কারাতে, সেটা হচ্ছে কুস্তি, মল্লযুদ্ধ। এইটা যেটা হচ্ছে সেটা তো মল্লযুদ্ধের দিকে যেন এগিয়ে যাচ্ছে। প্রথমে কথার বাকযুদ্ধ এবং গালিযুদ্ধ, তারপরে মল্লযুদ্ধ। এইটাকে যে কোনোভাবে প্রিভেন্ট করতে হবে। জি, আপনার কাছে আবারও আসবো। এস এম সাইফ মুস্তাফিজ, আপনার কাছে একটু আসতে চাই। আজ যে ঘটনাটি ঘটেছে তেমন বিষয়টি নিয়ে আব্দুল নুর তুষার বললেন যে মব তৈরির কালচার শুরু হয়েছিল সেখান থেকেই আসলে এমন ঘটনা
ঘটার সাহসটা হচ্ছে বা এমন ঘটনা ঘটতে পারছে। আপনার কি মনে হয় যে এই ঘটনা আসলে নির্বাচনকে সামনে রেখে বিগত সময় আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছিল, মব কালচার বাংলাদেশে তৈরি হয়েছিল, তারই ফলশ্রুতিতে এমন ঘটনা ঘটলো কিনা নির্বাচনের আগে? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভি পর্দায় দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন এই বিষয়ে ডিবেট আছে, মানে এখন মব কালচারটাকে কোন জায়গা থেকে উনি কাউন্ট করছেন, এটা কি জুলাই গণঅভ্যুত্থানের সময় থেকে নাকি তার পরবর্তী কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে উনি বলছেন কিনা সেটা একটা দেখার বিষয়। তবে এটা সত্য যে 5 তারিখের পরে এরকম অনেক ঘটনাই ঘটেছে যেটা আসলে ঘটা উচিত ছিল না, এবং এটাকে আমরা কোনোভাবেই কোনো দিক দিয়েই জাস্টিফাই করতে পারি না। এবং যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর জন্য আসলে সামগ্রিকভাবে আমাদের সকলেরই কোনো না কোনোভাবে দায়ের জায়গাটা আছে। এখানে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, যারা স্টেক হোল্ডাররা আছেন, তাদের একরকম উদাসীনতার জায়গা ছিল, উস্কানির জায়গা ছিল। আবার এখানে যে সরকার যারা এসছেন তাদেরও একরকম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আমরা দেখতে পেয়েছি। তো এই সামগ্রিকভাবে তারা যদি আসলে সমন্বয় করতে পারতো, সেক্ষেত্রে আসলে এই ঘটনাগুলো ঘটতো না। তবে এখন মোটা দাগে আমি যেটা মনে করি যে এটার মানে বড় অংশে দায়ী আসলে বিএনপি। কারণ হচ্ছে আপনি যদি দেখেন ইউজুয়ালি মানে আমরা তো আসলে বুঝার পর থেকে তো আসলে কখনো ইলেকশন দেখিনি। তো 2018 সালের যে ইলেকশনটা হয়েছিল সেখানেও আসলে আমরা যেটা দেখেছিলাম যে নির্বাচনের মানে 30 থেকে 35 দিন আগে হচ্ছে যে দলের নমিনেশন বা দলের যে প্রার্থী ঘোষণা সেটা এসছে। কিন্তু এবার আপনি দেখেন বিএনপি হঠাৎ করেই প্রায় 3 মাস আগেই হচ্ছে যে এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিল, এবং অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেওয়ার পর থেকে মানে এখানে কিন্তু একটা আলাপ, একটা কার্যক্রম কিন্তু চলমান। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, জুলাই সনদের রূপরেখাটা কোন দিকে যাচ্ছে, আইনি ভিত্তি কি হচ্ছে, এই জায়গাগুলোর কিন্তু আলাপটা চলমান। সেখানে হঠাৎ করে তারা যখন এই সম্ভবত 237টি আসনের প্রার্থী ঘোষণা করলেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখলেন যে বিভিন্ন জেলায় জেলায় রাস্তা ব্লক করে মানে মানুষের ভোগান্তি শুরু হয়ে গেল, এবং তাদের নিজেদের মধ্যেই আসলে এমন মারামারি। এবং আজকের চিটাগাংয়ের যে ঘটনাটা ঘটলো, প্রায় 3 জনের উপরে এখন আশঙ্কাজনক অবস্থায় আছেন, একজন তো আমি শুনলাম যে মারা গেছেন। তো এটা হচ্ছে যে মানে কয়টা দলের মধ্যে না, কিন্তু এটা কিন্তু বিএনপির ভিতরেই নিজেদের মধ্যেই কাজটা হচ্ছে। তো সেখানে ধরেন এনসিপি, জামাতে ইসলামী বা অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু মাঠে যে প্রচারণা করা, বা আসলে আমরা এখন একটু শঙ্কিত যে আসলে এটা আমরা করতে পারবো কিনা। কারণ যেখানে নিজেরাই নিজেদের কাছে সেফ না বিএনপির যারা প্রার্থী, সেখানে এনসিপি তো মানে 7-8 মাসের বাচ্চাদের দল, তো তারা তো আরো দূরের কথা, এদেরকে তো কোনো স্পেসই তারা দিবে না। মানে তারা এতটাই ক্ষুধার্ত, এতটাই হিংস্র অবস্থায় আছে, সেখানে নিজের দলের কর্মীকে তারা কোনো স্পেস দিতে চাচ্ছে না। এবং আরো মজার কথা, বিএনপির কথায় যারা উঠে বসে, যেসব শরিক দলরা আসলে যাদের আসলে নিজের কোনো অবস্থান আমি দেখি না, তারা কোনো সময় জুলাই সনদের বাস্তবায়নের একরকম পক্ষ নেয়, আবার কোনো সময় দেখা যায় যে সালাউদ্দিন সাহেব যা বলে সেটাতেই সাথে হ্যাঁ মিলাই ফেলে। তো এই মানুষগুলোর জন্য আমার খুব মায়া লাগে, কারণ এরা যখন এই ধানের শীষ মার্কায় নির্বাচন করতে চায় এবং যখন দেখে এলাকায় যে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়, এই আমাদের জুনায়েদ সাকিব ভাই হচ্ছে যে ব্রাহ্মণবাড়িতে তার বিরুদ্ধে এরকম মিছিল হলো, তার বিরুদ্ধে কিন্তু বিএনপির কোনো স্পেসই দিচ্ছে না তাকে। তারপর আমাদের নুরুল হক নূরের ক্ষেত্রেও সেম। আবার হচ্ছে যে আন্দালি ভ্রমণ পার্থ সাহেবকে আমি দেখলাম খুব মায়া কান্না করে হচ্ছে যে একটা পোস্ট করেছে যে তার দলের নেতাদের হচ্ছে যে তার এলাকায় ভোলায় হচ্ছে যে তাদের বিএনপির কর্মীরা মেরেছে। তো যেই আলাপটা তারা এতদিন ধরে তুলছে যে জাতীয় সরকার তারা গঠন করতে চায়, তাদের ফ্যাসিবাদী আমলের যারা শক্তি এককভাবে তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করতে চায়, তাদের এই 3-4টা সিটের ক্ষেত্রেই বিএনপির মানুষের অবস্থান দেখেন, এবং তারা আশা করছে যে তারা ধানের শীষে মার্কাতে ইলেকশন করবে এবং নেক্সট পার্লামেন্টে যাবে। আগে আসলে আমার মনে হয় যে বিএনপির নিজেদের ইন্টারনাল ডেমোক্রেসির জায়গা থেকে তাদের সংস্কার দরকার, তারপর তাদের আসলে নির্বাচনে ভাবা উচিত। আমার মনে না আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করার মতো আসলে এখন আবহাওয়া আছে। মানে আমরা যে চিন্তা করছি, নাহিদ ইসলাম যে আমাদের আহ্বায়ক বললেন যে আমরা 300 আসনের প্রার্থী ঘোষণা করব, কিন্তু আমার মনে হচ্ছে এখন সেকেন্ড থট দেওয়া উচিত আমাদেরকে। সেটা কি এই ঘটনা এরকম অস্থিতিশীল? ডেফিনেটলি, মানে আমরা তো ডে 1 থেকেই দেখছি প্রার্থী ঘোষণার পর থেকে এটা শুরু হয়েছে। আর যদি আমি 1.5 বছরের কথা বলি, বিএনপির থেকে নিজেদের অন্তর্কন্দলে প্রায় মানে 160+ মানুষ মারা গেছেন। এখন তো মনে হচ্ছে যে আমাদেরও সেখানে শহীদ হতে হবে। এত রক্ত ঝরার পরে, এত কিছু করার পরে যদি এখন একটা ইলেকশন কেন্দ্র করে যদি এত রক্ত ঝরাতে হয়, নিজেদেরটা আগে সামলিয়ে তারপর আবার আমাদেরকেও রক্ত ঝরাতে হয়, তাহলে তো নির্বাচন কেন করতে হবে? বিএনপি যদি এত আগে, মানে আপনার কথা অনুযায়ী যে এত আগে কেন মনোনয়ন দেওয়ার দরকার ছিল, এত আগে মনোনয়ন না দিত, তাহলে কেমন অস্থিরতা আসতো না পরবর্তীতে দিলে? সেটাই তো বললাম যে বিএনপির নিজেদের সংস্কার করতে হবে তো আগে, তারা তো এগুলো কিছু করে নাই।
তারা এই 17-20 বছর ধরে কোনো রকমের দলটাকে রাখার পর তারা ভাবছে যে এখন আমাদের এই জুলাই হয়েছে, বাচ্চা কাচ্চারা জীবন দিছে, এখন আমরা আবার ক্ষমতায় বসে আবার তারা হয়তো 17-20 বছরের মতো একটা এজেন্ডা প্ল্যান করে রাখছে। কারণ তারা জুলাই চার্টার, জুলাইয়ের সংস্কার, এটা কোনো কিছুই তারা মানে না। তারা সিস্টেমেটিক কোনো চেঞ্জ তারা চায় না। তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে স্বকীয়ভাবে স্বতন্ত্রভাবে ফাংশন করুক সেটা চায় না। তারা চায় হচ্ছে যে তাদের কথায় নির্বাচন কমিশনার ঠিক করা হবে, তাদের কথায় মানবাধিকার কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা হচ্ছে ছড়ি ঘুরাবে হাসিনার মতো করে। জি, আপনার কাছে আবার আব্দুল নুরতোষ, আপনার কাছে আসতে চাই। এই যে অস্থিরতা, যেমনটা বললো এনসিপির তরফ থেকে আক্তার হোসেনকেও আমরা বলতে শুনেছি যে অস্থিরতার জন্য বড় একটি অংশের জন্য দায়ী হচ্ছে বিএনপি। আপনার কি মনে হয় যে বিএনপির এত আগে মনোনয়ন দেয়া বা কিংবা আন্তকন্দল যাদের আছে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা গত দুদিন ধরে যেভাবে আন্দোলন করছে, এটাই কি দেশে অস্থিরতার পেছনে বড় একটি কারণ কিনা? না, এটা না। অস্থিরতা আগে থেকে ছিল। এইখানে সব পক্ষই জানে যে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। তো যখন কারো কোনো ভয় নাই, আপনি বলেন যে মবের কথা আমি কেন বলেছিলাম, যারা মব করেছে, প্রথম আলোর একটা রিপোর্টে এসেছে যে মাত্র 1.73% বা এই ধরনের কিছু, বা 1.37%, মানে 2%-এর কম তারা ধৃত হয়েছে, আটক হয়েছে, কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকেও আপনি দেখবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ যদি কোনো গন্ডগোল করে সেটা ঠেকানোর জন্য তারা বেশ একটা, আমি দেখলাম পত্রিকাতে এসেছে, সতর্ক অবস্থা আছে। রাস্তায় গন্ডগোল হচ্ছে, লোকে গুলিবিদ্ধ হচ্ছে, সেটা বন্ধ করবে না। উনি ব্যস্ত আছেন বর্ডার ক্রস করে কবে তারা ফেরত আসবে তাদেরকে, বা এইখান থেকে কে হঠাৎ ঘাপটি মেরে লুকিয়ে থাকা বেরিয়ে আসবে, সেটার জন্য তারা ব্যস্ত। অথচ রাস্তার উপরে গোলাগুলি হচ্ছে, সেটা বন্ধ তারা করতে পারছেন না। নির্বাচনের সঙ্গে সন্ত্রাস হওয়ার কি সম্পর্ক? মানে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে, তার মানে কি সন্ত্রাস করলে নির্বাচন আর কোনোদিন বাংলাদেশে হবে না? বাংলাদেশে যদি এমন কোন একটা পরিস্থিতি থাকে যেখানে এক ধরনের সন্ত্রাস হট্টগোল হচ্ছে, তাহলে কোনোদিন আমরা নির্বাচন করব না? নাকি নির্বাচন হয় নাই বলেই এই কাজগুলো হয়? এটাও তো প্রশ্ন করতে হবে। দেশে নাই কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। দেশের শাসকের জনগণের উপরে কোনো হোল্ড নাই, বা জনগণের উপরে কোনো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নাই। যারা দেশ চালাচ্ছেন তারা ডাক দিলে পরে 2000 লোক এক জায়গায় করতে পারবেন না। তো তারা কি করে মাঠ নিয়ন্ত্রণ করবেন? তারা কি করে লোকজনকে নিয়ন্ত্রণ করবেন? রাজনীতিবিদরাই মাঠকে নিয়ন্ত্রণ করে, এবং রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হয়। একটু আগে সাইফ মুস্তাফিজ যেটা বলছিলেন যে মাত্র 7 মাসের বাচ্চাদের দল, 7 মাসের বাচ্চাদের দল যদি তারা নিরাপত্তার সময় নিজেদেরকে মনে করেন, তাহলে দেশ শাসনের সময় কি তারা 7 মাসের বাচ্চাদের দল নিজেকে চিন্তা করেন? তাহলে কি তারা নির্বাচন করবেন না? এই কথাটা আমার মনে হয় যে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। কে বাচ্চা কে বৃহৎ তা নিয়ে তো কিছু আসে যায় না, সবারই নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। আজকে যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে সেখানে আসলেই এনসিপি সবচেয়ে দুর্বল জায়গায় আছে, কারণ তাদের না আছে গুন্ডা, না আছে পান্ডা। 2-4 জন তারা যাও একটু মুচলেখা দিয়ে ছাড়িয়ে এনেছিল, অতি সামান্য চাঁদাবাজ, তাদেরকে ধরে টরে ফেলা হয়েছে। তো এরকম 2-4টা ঘটনা ছাড়া তারাই সবচেয়ে, আমার মনে হয় যে এইখানে সবচেয়ে নিরীহ এবং সবচাইতে সন্ত্রাসমুক্ত দল। যদি তাই হয় তাহলে তাদের তো আসলেই প্রচারণা চালানোর অসুবিধা হবে। তাহলে এই দলগুলিকে নিরাপত্তা কারা দিবেন? সরকার দিবেন না? নির্বাচনের সময় সকলকে নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে, সকল পক্ষের। কিন্তু সেটা কি তারা নিতে পারছেন? তারা এখনো ব্যস্ত আছেন যারা নির্বাচন করছে না তারা যদি বেরোয় আসে। তাদের নির্বাচন বন্ধ করা হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের এক বৃহৎ সংখ্যক নেতা কর্মীকে জেলে ভরা হয়েছে, অনেক মামলা দেওয়া হয়েছে। এরপর আর কি করা বাকি আছে? তার মানে ফোকাস হ্যাজ টু বি চেঞ্জড। আমাদেরকে চিন্তা করতে হবে যে যদি নির্বাচন আমরা ঠিক করি যে নির্বাচন হবেই, যেটা আমি মনে করি যে অবশ্যই হতে হবে, তাহলে এই নির্বাচন যতটুকু সম্ভব নিরাপদ করা যায় সেটাই হওয়া উচিত পরিপূর্ণ লক্ষ্য বা সুনির্দিষ্ট লক্ষ্য। আর এই নির্বাচনকে নিরাপদ করতে গেলে কি করা দরকার ছিল? বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান করা দরকার ছিল। থানা লুট হয়েছিল, যে অস্ত্রগুলি লুট হয়েছিল তখন সে অস্ত্রগুলি সব ফেরত এসেছে? এটা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। তারা নানান ধরনের কৃতিত্ব জাহির করছেন। 19% ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে। আমি আপনাকে সহজ উদাহরণ দিই। মনে করেন আপনি 1 টাকা আয় করেছেন গত বছর, এই বছর 1 টাকা 19 পয়সা আয় করেছেন, এটাও কিন্তু 19%। তাহলে বলতে হবে গত বছর কত আয় হয়েছিল আর এই বছর 19%-এ কত আয় হয়েছে। এটা না বলে আওয়ামী লীগের মতোই এই সরকার যেখানে দরকার পার্সেন্টেজ বলেন, আর যেখানে দরকার সেখানে সংখ্যা বলেন। আমি আপনাকে আর মজার উদাহরণ দিই। আওয়ামী লীগ সরকার একসময় ডলারে মাথা পিছু আয়ের কথা বলতো। যখন ডলারের দাম বেড়ে গেল, টাকার দাম কমে গেল, তখন তারা টাকায় মাথা পিছু আয় বলতে শুরু করলো। কারণ টাকায় শুনলে মনে হয় অনেক বেড়েছে তো। কিন্তু আসলে ডলারের তুলনায় টাকার মূল্যহীনতার কারণে প্রকৃত ডলারের আয় কমে গিয়েছে। আগে আপনি যদি $100 পেতেন 1000 টাকা, তখন পাচ্ছিলেন $100 1200 টাকা। তো টাকা আপনার ইনকাম বেড়ে গেল 1200 টাকা, কিন্তু আসলে আপনার টাকার দাম কমে গিয়েছে, ওই পরিমাণ ডলার হয়ে গেছে $90।
তো এই যে অবস্থাটা, সে একই রকম যেখানে দরকার সেখানে বলে পার্সেন্টেজ, আর যেখানে দরকার সেখানে বলে সংখ্যা। এবং এইভাবে তারা নানান ধরনের এই তথ্য দিয়ে মানুষকে প্রমাণ করার চেষ্টা করছেন তারা দেশ খুব ভালো চালিয়েছেন। তারা দেশ অনেক ভালো চালালেও কি তারা সারা জীবন ক্ষমতায় থাকবেন ভোট ছাড়া? তা তো হয় না। সুতরাং নিজেদের জনপ্রিয়তা, নিজেরা কত সফল হয়েছেন এগুলি বলার কোনো দরকার নাই। তাদের মূল যে দায়িত্ব ছিল সংস্কার প্রস্তাব করা, সংস্কার বাস্তবায়ন করা কিন্তু তাদের দায়িত্ব না। সংস্কার তারা প্রস্তাব করবেন এবং দায়িত্ব যাদের তারা হচ্ছে নির্বাচিত সংসদ, নির্বাচন হবে, নির্বাচিত সংসদ সংস্কার বাস্তবায়ন করবেন। জি। আর তাদের আর কি দায়িত্ব ছিল? সুনির্দিষ্টভাবে একটি সৎ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন। এবং এক ধরনের উৎসবমুখর নির্বাচন আয়োজন করা, সেইটা তারা ঠিক মতো করবেন। এই দুইটা বাদ দিয়ে তারা বাকি সকল কাজে ব্যস্ত আছেন। জি, আপনার কাছে আবার আসবো, নির্বাচন প্রসঙ্গে আসবো। সাইফ মোস্তাফিজ, আপনার কাছে আসতে চাই। নির্বাচন যত ঘনিয়ে আসছে, কে কোন জোটে যাবে তা নিয়ে অনেক দৌড়ঝাঁপ হচ্ছে, দর কষাকষি হচ্ছে। সার্জিস আলম বলেছিলেন সোমবার খুব সম্ভবত আগামীর বাংলাদেশ ও জনগণের স্বার্থ সামনে রেখে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐক্যমত্য হয় তাহলে নির্বাচনী জোট হতে পারে এনসিপির সঙ্গে, এমন মন্তব্য তিনি করেছিলেন। আজ তিনি আবার বলেছেন যে এনসিপির পরনির্ভরশীল হওয়ার দরকার নেই, পরনির্ভরশীল রাজনীতি করে না। প্রয়োজনে ৩০০ আসনে তারা প্রার্থী দেবেন এবং ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে, এমনটি বলেছেন নাহিদ ইসলাম। এবং আজকে আরেকটি বিষয় হচ্ছে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে এনসিপি, গণ অধিকার পার্টি, পরিষদ, এবি পার্টি সহ 9টি দল। দুপুরে রাজধানী পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এমন একটি সভা হয়েছে। এনসিপির সবশেষ পরিকল্পনা কি? জোট, সমঝোতা বা জোট হলে কাদের সঙ্গে জোট? আজকে সকালবেলা আমরা প্রথম আলোতে একটা নিউজ দেখলাম। তো সেখানে আসলে মানে তারা কিভাবে ফেব্রিকেটেড একটা মিস ইনফরমেশন এভাবে ছড়াচ্ছে, এটা দেখেই আসলে আমরা কিছুটা শঙ্কিত এবং পুরোপুরি একটা ফলস নিউজ। এবং তাদের জায়গা থেকে আরও দায়িত্বশীল আচরণ তারা করবে বলে আমি আশা করি। এবং কোনো রকম সলিড সোর্সও নেই। তাদেরকে কাছে যখন জিজ্ঞেস করেছে যে আপনাদের ইনফরমেশনটা কই থেকে আসছে, তারা বলেছেন যে মানে বিএনপি বিট যারা করেন তারা বলেছেন যে বিএনপির দায়িত্বশীল কিছু নেতারা তাদের ইনফরমেশন দিয়েছে। তো এটা সিম্পলি বোঝা যাচ্ছে যে নির্বাচনের একটা ডামাডোল যেরকম বাজিয়ে সেখানে যে তরুণদের যে দল তাদেরকে অপ্রাসঙ্গিক করা, তাদেরকে এইভাবে হেয় প্রতিপন্ন করার একটা চেষ্টা করা হচ্ছে যে এরা হচ্ছে যে ক্ষমতা চায়, এরা 3টা মন্ত্রী চায়, এরা হচ্ছে যে 20টা সিট চায়। তো এইটা আসলে খুবই ভোগাস একটা কথা। এবং আমি দায়িত্ব নিয়ে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে আমরা এরকম কোনো আসন সমঝোতা, কোনো রকম নেগোসিয়েশনের টেবিল আমরা নেই। আমরা যেটা করছি যে আমরা এককভাবে আমাদের রাজনীতিটা করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি 300 আসনে আমাদের প্রার্থী সিলেক্ট করার, সেই অনুযায়ী আমাদের কাজও চলমান। এবং হচ্ছে যে আপনি যেটা বললেন যে অন্য সমমনা যেসব দলগুলো আছে, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার, এবি পার্টি, ওনাদের সাথে আজকে আমাদের মূলত আলাপ হয়েছে হচ্ছে আমাদের জুলাই সনদের ব্যাপারে, আমাদের সংস্কার রিলেটেড ইস্যুগুলো নিয়ে, এবং আমাদের নির্বাচনে আসলে একসাথে জোট করা যায় কিনা এই ব্যাপারটা আমরা তো ডে ওয়ান থেকেই বলে আসছি যে আমাদের আসলে ইচ্ছাটা আছে যে এই একটা তৃতীয় শক্তির উত্থান একটা বাংলাদেশের মানুষ চায়, যে বিএনপি জামায়াত বাদ দিয়ে, বিএনপি জামাতের বাদ দিয়ে আসলে যে একটা আরেকটা শক্তির উত্থান হোক, সেই জায়গাটা আসলে চায়। এবং আমরা সেটা নিয়ে কাজ করছি এবং দেখা যাক আসলে এটা সামনের দিনে বলা যাবে যে এটা আসলে কতটুকু কি হচ্ছে। সেই জন্য অন্যান্য যারা আছে তাদেরকে যে আমি বললাম ওই ক্ষমতার এই 1-2টা সিটের চিন্তা থেকে বেরোয় আসতে হবে। মানে আপনি বড় লার্জার স্কেলে রাজনীতিটা চিন্তা করতে হবে। এবং বাচ্চা কাচ্চাদের দলের এই জায়গাটা পলিটিক্যাল রেটরিক হিসেবে আমি ব্যবহার করেছি। 7 মাসের এই ছেলেরা জুলাই গণঅভ্যুত্থানের সময় আসলে হাসিনার মতো এরকম মহাপরাক্রমশালী রেজিমকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখিয়ে রাস্তায় রাজপথে নেমে আসলে সেই সাহসটা দেখিয়েই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। তখন সবাই ঐক্যবদ্ধ ছিল, এখন তো সবাই ডেফিনেটলি। এবং আমি রাজনীতির মাঠে সেটা বলছি যে আমাদের সেই সাহসটা আছে, কিন্তু আমরা কেউ সন্ত্রাসী বাহিনী না। আপনারা জুলাই গণঅভ্যুত্থানেও দেখবেন আমাদের হাতে কিন্তু অস্ত্র ছিল না, আমরা নিরস্ত্রভাবেই আমাদের রক্ত দিয়ে আমরা ফাইট করেছি। কিন্তু আমরা নিশ্চয়ই এখন সন্ত্রাসী বাহিনীগুলোর সাথে যে গোলাগুলি, চাকু, তারপরে চাপাতি দিয়ে এগুলো দেখবে মারামারি করতে, এই কালচারটা, এই ট্রেডিশনাল পলিটিক্সটা আমরা বাংলাদেশে আনতে চাই না। আমাদের যথেষ্ট সক্ষমতা আছে বাংলাদেশকে পরিচালনা করার জন্য, এবং সেরকম ফোর্স, সেরকম মেধা, সেই তরুণগুলো আমাদের সাথে আছে, এবং অনেক সিনিয়র লিডারশিপের জায়গা থেকে আমাদের সাথে অ্যাকোমোডেট হচ্ছে। এবং বিএনপির যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে যে তুষার ভাই বললেন যে মানে নির্বাচনটাই হয়তো বা একমাত্র সলিউশন। নির্বাচন অবশ্যই একটি গণতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে অবশ্যই নির্বাচনটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। কিন্তু আমরা যে জায়গাটা বারবার বলছি যে এই 17 বছর বা তার আগে থেকেও
এই ভঙ্গুর ব্যবস্থাপনা যে কারণ হয়েছে সেই সিস্টেমেটিক যে পরিবর্তনের জায়গাটা সেটা ইনশিওর করার কথা আমরা বারবার বলছি। একবারে যে এই সরকার 5 বছর 10 বছর থেকে সব পরিবর্তন করবে তা কিন্তু না। আমরা বলছি যে শুরুটা করুক, নির্বাচন কমিশনের যে সংস্কারের আলাপটা এসছে সেটা প্রয়োগটা করুক। এখানে আইন প্রশাসন এই জায়গাগুলো তো পুরোপুরি এখনো মানে কার্যকর না, সেই জায়গাটা তো আসলে শুরুটা করতে হবে। শুরু করে সেই জায়গা থেকে নির্বাচনী আয়োজনের মাধ্যমে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করতে হবে এবং দায়িত্বশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে আপনি দেশের আমূল পরিবর্তন করে ফেলতে পারবেন না, বরঞ্চ কারণ এই আওয়ামী লীগের সময় তো সুন্দর করেই তো 3টা ইলেকশন দিয়েছে, রাতে ভোট, কোনো সময় ব্যালট বাক্স পূরণ করে দিয়েছে, কোনো সময় ডামি প্রার্থী দিয়েছে। সুষ্ঠু নির্বাচন চাওয়া হচ্ছে হ্যাঁ, তো সেরকম নির্বাচন সেই সুষ্ঠু নির্বাচনটা আপনি সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া কিভাবে করবেন? এবারও তো সেম ফরম্যাটই আছে। মাঠে হচ্ছে যে বিএনপির সেই মাসল পাওয়ার, টাকার পাওয়ার, তারপরে আপনার প্রশাসনিক জায়গা থেকেও তো দেখবেন যে অলরেডি সেই সেটআপগুলো তো রেডি করে ফেলেছে। সো এখন এ আর বি মানে যদু আর মধুর জায়গায় হচ্ছে যে এখন এক্সচেঞ্জ হচ্ছে। তো এইটা তো পরিবর্তন কোনো না, আবার দেখা যাবে 17 বছর পর যে আমাদের আবার সেই সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা করতে আসলে কতটুকু সময় দরকার? আরো কতটুকু সময়ের থেকে আমার মনে হয় যে সবার সদিচ্ছাটা লাগবে। মানে সরকারের যেরকম সদিচ্ছা আছে বা সেই জায়গাটা প্রয়োগের জায়গাটায় যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে। পথে পথে যদি আমি সালাউদ্দিন সাহেবের মতো করে দাঁড়িয়ে যাই তাহলে তো আসলে সে জায়গাটা বারবার বাধাগ্রস্ত হবে। জি, আপনার কাছে আবারও আসবো। নির্বাচন যত আসছে আব্দুল নূর তোশাদ, তত বিভিন্ন বিষয় নিয়ে, জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে দ্বিধা দ্বন্দ্ব আরো বেড়ে যাচ্ছে। জামাত ইসলাম অভিযোগ করেছে গণভোট নিয়ে সরকার গড়িমসি করছে। তারা বলেছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আগামীকাল তারা আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি দিবে, প্রয়োজনে কঠোর অবস্থানে যাবে। নির্বাচনের আগে যে কোনো দিন গণভোট হতে পারে। কোনো গড়িমসি সরকারের তরফ থেকে দেখছেন কিনা, বা নির্বাচনের বাকি আর 3 মাসের মতো এর আগে গণভোট আয়োজনের মতো পরিস্থিতি আছে কিনা দেশে? গণভোট বাংলাদেশের মৌলিক পরিবর্তনের লক্ষ্যে, যে বাংলাদেশের সংবিধান এবং শাসন ব্যবস্থার এক ধরনের মৌলিক পরিবর্তনের লক্ষ্যে যে প্রস্তাবগুলি করা হয়েছে তার উপরে হবে, নইলে তো গণভোটের কোনো দরকার নাই, তাই না? তো এই গণভোট যদি হতে হয় তাহলে একটি সাধারণ নির্বাচনে যেমন আপনি 90 দিন সময় দেন, তফসিল ঘোষণা করেন, অন্তত 60 দিন সময় তো প্রচারণার জন্য দিতে হবে। সবাই কি গণভোটের পক্ষে আসলে? এটা যদি কেউ ভোট আয়োজনকারীরা ধরে নেন যে বাংলাদেশের সব লোক গণভোটে হ্যাঁ দিবেন, তাহলে গণভোটের দরকার থাকে না। সবাই তো হ্যাঁ বলে দিয়েছেন, তাহলে না বলারও ব্যাপার আছে। না এর পক্ষে প্রচারণা চালানোর সুযোগ দিতে হবে, হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালানোর সুযোগ দিতে হবে। হ্যাঁ এর পক্ষে প্রচারণা কারা চালাবেন? তারাই তো, যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এখন তারা কি নির্বাচনের প্রার্থীদের জন্য প্রচারণা চালাবেন, নাকি গণভোটে হ্যাঁ দেন সেটা বলবেন, নাকি এইটা বলবেন যে সাইব ভাইকে ভোট দিন, সঙ্গে একটা হ্যাঁ দিন, এরকম বলবেন? এটা বললে তো হবে না। এটা বললে তো মানুষ কনফিউজড হবে। গণভোট আয়োজন করার জন্য যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। এই জুলাই সনদের মধ্যে কি আছে এবং কি নাই এটা নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা করতে হবে। সাধারণ মানুষকে সিদ্ধান্ত গ্রহণের মতো করে অবহিত করতে হবে। নিশ্চয়ই আমি বা আমরা এই আলোচনার টেবিলে বসে যারা এখানে অনেক কথা বলি, আমরা যতটুকু বুঝি, নিশ্চয়ই চায়ের দোকানদার সেটা বুঝে না, কারণ তার সময় নাই। মেধা নাই আমি সেটা বলবো না, সময় নাই। সে সারাদিনে 1000 কাপ চা বানাচ্ছে, তার সময় কোথায়? সে গণভোট নিয়ে এই জুলাই সনদের মধ্যে কী আছে কী নাই সেটা নিয়ে পড়াশোনা করবে। যে রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে তার কোথায় সময়? যে কৃষক সেচ দিচ্ছে, বীজ বপন করছে, তার কোথায় সময়? আমাদের চাইতে তার সময় কম, কিন্তু ভোট দেওয়ার সময় তো সে ভোট দিবে। তার রাষ্ট্র বদল হয়ে যাবে, কিছু আমেরিকা ফেরত, নেদারল্যান্ড ফেরত, তারপরে ব্রিটেন ফেরত, বিভিন্ন পশ্চিমা দেশ থেকে আসা লোকজন, ও তাদের চিন্তাভাবনা ওই দেশে 10-20 বছর থাকার ফলে সৃষ্ট নানান অনুভূতি থেকে তারা নানান প্রস্তাব করেছেন, নানান আলোচনা করেছেন। সেইগুলা বোঝার জন্য তো অন্তত এই লোকগুলিকে সময় দিতে হবে। তারা জানতেও পারবে না, তাদেরকে বলা হবে যাও গিয়ে হ্যাঁ দিয়ে আসো আর না দিয়ে আসো। মানুষকে এইভাবে যদি গণভোটে পাঠানো হয় সেটা হবে অত্যন্ত দুঃখজনক, এবং এই গণভোটের আসলে কোনো নৈতিক ভিত্তিও থাকবে না, আইনি ভিত্তিও থাকবে না। তার চেয়ে বড় কথা হচ্ছে এই গণভোটের কোনো আইনি ভিত্তি নাই। এই সরকার একটা সংবিধানের ভিত্তিতে শপথ নিয়েছেন এবং এই সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েছেন। তাহলে এই সংবিধানকে সমুন্নত রেখে এই সংবিধানের ধারা বদল করতে গেলে এই সংবিধান অনুযায়ী করতে হবে। এই সংবিধানের বাইরে নিজের ইচ্ছা মতো বলা যাবে না যে আমাদের সঙ্গে জনগণের অভিপ্রায় আছে, আমরা এটা বদল করে দিলাম। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, আপনি দেখেন তারা নিজেরা এতই কনফিউজড এবং এতই চিন্তিত যে তারা চিন্তা এটাও করতে পারেন নাই যে গণভোটের এই বিধানসহ জুলাই সনদে স্বাক্ষর করা দলগুলি তারাই তো নির্বাচন করছে, তাই না? ফ্যাসিবাদ তো নির্বাচন করছে না। তাহলে এরা যখন সংসদে যাবেন তারা আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এটাকে আইনে পরিণত করবেন এবং সংবিধানে সংযোজন করবেন, সেটাও তারা বিশ্বাস রাখতে পারছেন না। বলছেন আপনারা যদি না পারেন এটা নিজে নিজে গিয়ে যুক্ত হয়ে যাবে। এই যে অদ্ভুত তুগলকি আইন তৈরি করা, তুগলক এর চেয়ে ভালো ছিল। তুগলকেরও কিছু নিয়মকানুন ছিল।
আমরা দেখতে পাচ্ছি যে এটা কোনো নিয়মই নাই। যখন তারা পিআর পদ্ধতির কথা বলেন তখন বলেন পৃথিবীতে এতগুলা দেশে পিআর পদ্ধতি আছে। তারপরে যখন তারা গণভোটের কথা বলেন তখন তারা নানান গণভোট নিয়ে হাজির করেন। এমনকি স্বৈরাচারী অগাস্টো পিনোচেট একটা গণভোট করেছিলেন চিলিতে, যার কিনা দাফন করা লাশ তুলে বিচার করা হয়েছিল। সেই লোকের গণভোটকে উদাহরণ হিসেবে ব্যবহার করেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা এইটা বলেন না যে পৃথিবীতে কোন জায়গাতে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সংযুক্ত হয়ে যাওয়ার আদেশ আছে, কোন জায়গাতে, কোন দেশে এটা হয়েছে, এটা কিন্তু আবার বলেন না। কারণ বলতে গেলে বলতে হবে আমরাই প্রথম করিতেছি, বাংলাদেশে এই প্রথম। এরকম শঙ্কা, এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসলে যেমনটা মুস্তাফিজ বলছেন গণভোট যে নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। নির্বাচন নির্বাচন অলরেডি সংবিধানে আছে, নির্বাচন করতেই হবে। বাংলাদেশে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকতে পারে না। অনুষ্ঠিত হওয়ার আবহটা তো নষ্ট হয়ে যাচ্ছে। নির্বাচনের কোনো আবহ নাই। সিরিয়ার মতো দেশেও নির্বাচন হয়, গাজাতেও নির্বাচন হয়। নির্বাচনের সঙ্গে সন্ত্রাস, মাথার উপরে বোম পড়ার কোনো সম্পর্ক নাই। যারা যেতে পারবে তারা ভোট দিবে। যারা এগুলার উদাহরণ দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন তারা আসলে ওই শয়তানগুলাকে বলে দিচ্ছেন যে তোমরা উল্টাপাল্টা করো, গন্ডগোল করো, তাহলে নির্বাচন পিছিয়ে যাবে। কিসের নির্বাচন? যাই হোক না কেন নির্বাচন পিছাবে। নিয়মটা হওয়া উচিত এইরকম যে নির্বাচন পিছিয়ে যাবে কিয়ামত হলে। এছাড়া কি কারণে নির্বাচন পিছাবে? পৃথিবীর আরো এর চাইতে ভয়ঙ্কর ভাবে সন্ত্রাসযুক্ত এবং মানুষের জীবনের নিরাপত্তা নেই এমন দেশেও নির্বাচন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইফ মুস্তাফিজ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। শেষ সময় আপনার কাছে একটু গণভোটের সাথে আপনাদের অবস্থানটা আমরা জানি, তাও একটু পরিষ্কার হতে চাচ্ছি। আপনাদেরও মনে হচ্ছে কিনা সরকার গড়িমসি করছে? এবং যেমনটা বললেন যে নির্বাচন নিয়ে আবহ নিয়ে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, কেন মনে হচ্ছে এবং এর পেছনে কারণটা একটু বলবেন। হ্যাঁ, এখানে সরকার গড়িমসি করছে। সরকার তো এখন সিদ্ধান্ত দেওয়ার সময়। সরকার তো এখানে বলের কোর্ট মানে ঠেলে দিতে পারে না রাজনৈতিক দলগুলোর কাছে যে 7 দিন আপনারা আলাপ আলোচনা করেন। এবং এখানে জামাতে ইসলামী তো একটা নাটক শুরু করছে। এবং আমার কাছে মনে হয় যে বিএনপি জামাত দুজন আসলে খুবই অ্যালাইন্ড আছে। তারা তো দীর্ঘদিনের সাথী। এখন এই যে এই নাটকগুলো জনগণের সামনে দেখাচ্ছে যে আমি তোমারে দেখতে পারি না, আমি তোমার পছন্দ করি না। কিন্তু আবার বিএনপির মানুষজন বলে যে জামাত এইটা ওইটা, কিন্তু জামাতকে প্রাসঙ্গিক তো করছে বিএনপি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তো তাদেরকে রাজনীতি করার সুযোগটা বাংলাদেশে করে দিছে। এরপরে তারা দীর্ঘদিনের জোট সঙ্গী ছিল। তো এখন হঠাৎ করে তাদের মধ্যে কিসের এত বিরোধ? এবং আলতু ফালতু ইস্যু নিয়ে আপার হাউসের পিয়ারটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল, সেখানে লোয়ার হাউসের পিয়ার এনে তারা মাঠে ময়দানে যে একটাকে একদম হাস্যকর বানায় ফেলছে। এবং এখনও যে যারা কিন্তু গণভোট নিয়ে একটা ফাত্রামি শুরু করছে। তো এই জায়গাগুলো থেকে বের হয়ে আসা উচিত। এই দুই দলের আসলে এই নাটকগুলা বাদ দিয়ে মানে জনগণের কথা চিন্তা করে আসলে রাজনীতিটা করা উচিত। আমরা গণভোটের প্রসঙ্গে কোনো স্ট্রিক্ট কোনো পজিশনে নাই। আপনারাও চেয়েছিলেন যে নির্বাচনের আগে হলে ভালো, জাতীয় নির্বাচনে। আমাদের মানে আমরা বলছি যে আমাদের এটা নিয়ে স্ট্রিক্ট কোনো পজিশন নেই। এটা ঐক্যমত্য কমিশন যেটা ডিসিশন নেবে সেটা আমরা সম্মান জানাই। জি, আরেকটি বিষয় একটু আপনার কাছে ছোট করে আসতে চাই যে আপনাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি নিজের ক্ষতি করে হলেও দেশের জনগণের ক্ষতি করতে চায়। তাদের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। লন্ডন চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে। মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলতে আসলে কি বোঝানো হচ্ছে? বিএনপি জনগণের ভোটে নয় বরং লন্ডন চুক্তি অনুযায়ী ক্ষমতায় আসতে পারবে এমনটাই মনে করে কিনা এনসিপি? এটা নাসিরউদ্দিন পাটোয়ারি উনি বলতে পারবেন। তবে হ্যাঁ, ওই যে প্রধান উপদেষ্টা আলাদা করে যে লন্ডনে সফর করলেন, ওইটার পর থেকেই তো আমরা দেখতে পাচ্ছি যে তাদের চিন্তা ভাবনা সবকিছু এককেন্দ্রিক যাচ্ছে। একটা দলের প্রতি তারা বেশি আস্থাভাজন, আস্থাশীল হয়ে তারা কাজকর্ম করার চেষ্টা করছে। এবং যদি এইভাবে করতে চায়, আমি মনে করি যে মানে জনগণের চিন্তাভাবনা, জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যারাই কিছু করতে চাবে না কেন, সেটা এনসিপি হোক, জামাত হোক, তারাই আসলে বাংলাদেশের রাজনীতি থেকে, দেশ থেকে পালা যেতে হবে। সেটা ভারতেও যেতে পারে, পাকিস্তানেও যেতে পারে, অথবা লন্ডনেও যেতে পারে। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে 7 মাসের একটি দল, আব্দুল নূর তুষার বলছিলেন যে আপনারা যদি দেশ শাসনের ক্ষমতায় যান সেক্ষেত্রে আপনার